রমেন স্যার, বেঙ্গল নিউজ ক্রাফটে স্বাগত। নমস্কার। যে বিষয়টা নিয়ে যাব, এই যে এসআইআর শুরু হয়ে গেছে, এই এসআইআর কিন্তু পশ্চিমবাংলাতে 2002 সালেও একবার হয়েছিল এবং তখন প্রায় 2 বছরের কাছাকাছি বা 2 বছরের কিছু সামান্য বেশি সময় ধরে এই প্রক্রিয়াটা গোটা চলেছে। এবারে আবার 2025-এ এসআইআর হচ্ছে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা শেষ করার একটা পরিকল্পনা ইলেকশন কমিশনের। সেখানে 2-3 মাসের মধ্যে একটা রেজাল্ট বার করার চেষ্টা, এসআইআরকে করার চেষ্টা। যেখানে 2 বছর লেগেছিল, সেখানে এই 2 মাস কি 3 মাসের মধ্যে কি করে সম্ভব পুরো এসআইআরটাকে একদম যেভাবে ইলেকশন কমিশন করতে চাইছে সেটা ঠিকভাবে করা, ইমপ্লিমেন্টেশন করা? এক্ষেত্রে প্রথম আমাদেরকে জানতে হবে যে 2002-তে আমাদের টেকনোলজি বা সফটওয়্যার যে স্তরে ছিল তার থেকে অনেক অ্যাডভান্স স্তরে এই মুহূর্তে আছে। ইলেকশন কমিশনের কাছে সমস্ত কার্যকারিতাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা এই ইন্টারনেটের একটা বড় ভূমিকা, যেটাকে সহযোগিতার হাতে পাচ্ছে, যেটা 2002-তে এতটা ছিল না বা কাজে লাগাতে পারেনি, সেই পরিস্থিতি ছিল না। এখন সেই জায়গাটা আছে। এবার ইলেকশন কমিশনের কাছে এখানে একটা বেস পয়েন্ট হয়েছে যে 2002-তে যারা ভোটার তালিকার অন্তর্ভুক্ত ছিলেন তিনি বা তার পরিবারস্থ, তার ব্লাড রিলেটেড অন্যান্য সমস্ত ব্যক্তিবর্গ তার ভিত্তিতেই এই এসআইআরের অন্তর্ভুক্তিকরণের মধ্যে চলে আসতে পারছেন। এইটা যদি দেখা যায় যে 2002-তে যারা ছিলেন বা তার পরিবারস্থ যারা মানুষ, তাদেরকে যদি এইখানে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়ার কথা ভাবা যায়, দেখা যাবে যে অন্য তথ্য ছাড়াই শুধুমাত্র 2002-এর ভোটার তালিকার উপরে ভিত্তি করে হয়তো 80 থেকে 90% ভোটার চলে আসবে আমাদের এই এসআইআরের অন্তর্ভুক্তিকরণের মধ্যে। তাহলে দেখা যাবে যে এত সংখ্যক যে ভোটার, আমরা প্রথমে আরেকটা কথা এই ক্ষেত্রে বলা যায় যে এসআইআরটা কার জন্য? এসআইআরটা তো আমাদের রাজ্যের সমস্ত নাগরিকের জন্য নয়। আমাদের রাজ্যে যারা 18 বছর বা প্লাস যারা ভোটাধিকার প্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রেই এটা কিন্তু গ্রহণযোগ্য, অন্য ক্ষেত্রে তো এটা প্রয়োজন হচ্ছে না। কারণ এই ইন্টেনসিভ রিভিশনটা কাদের জন্য? ভোটারদের জন্য। তাহলে ভোটার তালিকায় কারা আসবে? 18 বছরের নিচের ওরা নয় তো, 18 বছরের ঊর্ধ্বে। এবার সেই ক্ষেত্রে দেখা গেল যে সমস্ত পরিবারের তাদের বাবা মা বা দাদু ঠাকুমা বা দাদু দিদা যারাই আছেন, তাহলে তাদের নাম ধরে তাদের বংশ পরম্পরায় যারা আজ পর্যন্ত এসে দাঁড়ালেন, যাদের 18 বছর পূর্ণ হয়েছে, তারা প্রত্যেকেই তার ভিত্তিতেই কিন্তু এসআইআরের অন্তর্ভুক্তিকরণের মধ্যে চলে আসবে। অর্থাৎ এই জায়গাটাতে যেটা যদি 2002-এর ঘটনাটা আমরা বলি, ওই সংখ্যক ভোটারকে এই তালিকাভুক্ত করতে যদি 1 বছর লেগে থাকে, আজকের যা সিস্টেম, সেই সিস্টেমে দেখা যাবে এই তালিকাভুক্তিকরণের কাজ 1 মাসের মধ্যে করা সম্ভব। সেটা ইলেকশন কমিশন বুঝেই করছে। আমার একটা পূর্ণ আস্থা আছে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তার বাস্তবায়ন করার ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হবে না, কিন্তু এটা একটা জায়গা। এছাড়াও যেটা আরও পড়ে রইল যে 2002-তে কারো হয়তো ভোটার তালিকায় নাম ছিল না, তাদেরকে বিভিন্ন তথ্য ভিত্তিক, যেটা বলা হয়েছে 12টা ডকুমেন্ট আছে, 12টি ডকুমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে আবেদন করতে হবে এবং সেই আবেদনের পরিস্থিতিও পরিষ্কার, এখন মানুষের কাছে সেটা পরিষ্কার হয়েছে। সব জায়গাতেই বিএলও পৌঁছাচ্ছেন এবং বিএলওকে অ্যাসিস্ট করবার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বিএলএ যারা আছেন তারা সেখানে অ্যাসিস্ট করছেন। তাহলে সেই জায়গাটাতে আর এখন আমাদের যে ইন্টেলিজেন্স, আমরা যে ইন্টারনেট ফেসিলিটিস, বেশিরভাগ মানুষ বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা আপনাদের মধ্যে এই যে ইউটিউবার চ্যানেল প্রচুর আছে, যাদের মধ্যে খুব সহজে মানুষের কাছে কিন্তু এই সমস্যার সমাধানের কী প্রক্রিয়াকরণ হতে পারে সেটা কিন্তু পৌঁছে দেওয়া যাচ্ছে মানুষের কাছে। এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কাজটাকে আরও বেশি সহজতর করার জন্য এই ভূমিকাটা আরও বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সদর্থক ভূমিকা পালন করবে। তাই এই স্বল্প সময় হতে পারে, কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রচুর ক্যাম্প করা হয়েছে জায়গায় জায়গায়, এবং তাদের দলের যারা নেতা বা তাদের দলের যারা কর্মী তাদেরকে সেখানে বসানো হয়েছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য। এবং তারা দাবি করছে যে বিজেপি যোগ্য ভোটারদের বার করার চেষ্টা করছে, তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাই জন্য মানুষকে ভালো পরিষেবা, তারা যাতে তাদের যোগ্য অধিকার কায়েম রাখতে পারে তার জন্য এই পরিষেবার জন্য ক্যাম্প করেছেন। কি বলবেন? দেখুন, কোনো রাজনৈতিক দল
দল যদি ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে থাকে, সেটা ঠিক আছে, মানুষের ভালোর জন্য করুক, প্রত্যেক রাজনৈতিক দলই করতে পারে। কারণ আফটার অল সবাই প্রত্যেক আমাদের দেশের, আমাদের রাজ্যের নাগরিকের জন্য করছে, করুক। প্রশ্ন থাকবে যে সবাই যেন সুস্থ স্বাভাবিক পদ্ধতিতে ন্যায্য পথে কাজগুলো সহযোগিতা করেন। কোনো জায়গায় কেউ যেন দুর্নীতির আশ্রয় না নেন। দুর্নীতির আশ্রয় নিলে যদি কেউ মনে করে যে আমরা দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো একটি জায়গাকে এটাকে বাস্তবায়ন করিয়ে দিতে পারবো, কিন্তু সেটা হবে না। আপনি এসআইআর যদি যা যা পদ্ধতি বলা হয়েছে নির্বাচন কমিশন মানে ইলেকশন ইসিআই থেকে, তাতে পরিষ্কার আছে যে ভুলভ্রান্তির বিরুদ্ধে কি বলা যাবে এবং তার কি সংশোধনী প্রক্রিয়া, তার কি অ্যাপিল, তার সমস্ত পদ্ধতি আছে। তাকে সবার তো তার সম্মুখীন হতে হবে। তাই সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন বা যারা এসআইআর অন্তর্ভুক্তিকরণের চেষ্টায় আছেন বা হচ্ছেন বা হবে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, যারা স্বচ্ছতার সাথে সমস্ত ডকুমেন্ট, এই 12টি ডকুমেন্টের মধ্যে কোনো তথ্য সমৃদ্ধ অবস্থায় আছেন বা যারা আগে 2002 তালিকাভুক্ত পরিবারস্থ মানুষ হিসাবে আছেন, তারা ভয় পাবেন না, ভয়ের কোনো জায়গা নেই। আমাদের বিএলও যারা আছেন বা বিএলএ যারা আছেন, সেই সমস্ত পদ্ধতিগুলোকে মেনটেন করুন, ঠিকভাবে সহযোগিতা আপনারাও করুন এবং যারা আপনাদের কাছে আসছে তাদের সহযোগিতা অবশ্যই নিন, কিন্তু ন্যায্য পথে যেটা আছে সেটাই করুন। সবাই মিলে করুন, সহযোগিতা করুন, দেশের স্বার্থে। 2026-এ পরিবর্তন কি হবে? কারণ একদিকে যেরকম এসআইআর হচ্ছে, যেভাবে রোহিঙ্গাদের শনাক্তিকরণ করা হচ্ছে, যারা উদ্বাস্তু মানে যারা এখানে ভুয়ো ভোটার তাদেরকে শনাক্তকরণ করে বাছাই চলবে, সেখানে দাঁড়িয়ে বিজেপিও প্রধান বিরোধী দল হিসাবে তারাও অনেকটা সক্রিয়। কি বলবেন, পরিবর্তন কি হবে? দেখুন, এই পরিবর্তনের প্রক্রিয়া, এসআইআর যে জায়গাটা, এসআইআর পরিবর্তনের কি মূল কাঠি হবে কি না, এটা মূল বিষয়বস্তু হিসাবে এসআইআর কি বিজেপির পক্ষে সুবিধাজনক হলো ভোটে বা পরিবর্তনের ক্ষেত্রে? সেটা যদি ভুয়ো ভোটার থেকে থাকে সেটা আমরা পরে জানতে পারবো, যদি কিনা এটা আমরা ফাইনাল তালিকাটা দেখতে পাই। এবং ফাইনাল তালিকা সামনে আসবে, তবেই সেটা পরিষ্কার হবে যে কারা ভুতুড়ে ভোটার ছিল, কারা অন্যায়ভাবে এখানে তালিকাভুক্তি হয়েছিল এবং সেই তালিকাভুক্তি ব্যক্তির মধ্যে দিয়ে যারা ডকুমেন্ট না থাকার কারণে তারা ন্যায্য পথে আসা সম্ভব নয়, এমন যদি ব্যক্তিদের সংখ্যা বেশি আসে, তাহলে দেখা যেতে পারে তার হয়তো একটা প্রভাব আসবে। কিন্তু প্রশ্ন হলো যে যদি 2026-এর নির্বাচনের কথা বলেন, তাহলে 2026-এর নির্বাচন কিসের উপরে ভিত্তি করে হবে? ভিত্তি হয় কি? আজকে রাজ্য বিধানসভা তৈরি হয় কেন? রাজ্য বিধানসভা তৈরি হয় রাজ্যের আইন শৃঙ্খলা দেখার জন্য। এবার রাজ্যের আইন শৃঙ্খলা মানুষ দেখেছে। মানুষ কিভাবে দেখেছে? দেখেছে যে এই রাজ্যে যে বর্তমান শাসক দল এসেছে, তারা আসার সময় একটা ভালো কথা বলেছিলেন যে আমরা বদলা নয় বদল চাই। তা বদলা নয় বদল হয়েছে। কীরকম? যে চাকরি পরীক্ষা দিলে সবাই আগে যে পাশ করবে, ন্যায্যভাবে তারা চাকরি পাবে এবং তারা চাকরি করবে। কিন্তু এই সরকার যেহেতু কথা রেখেছে, তারা যখন বলেছিল বদলা নয় বদল চাই, তারা বদলে দিল। কি বদল? বললো যে না, চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে তুমি ন্যায্যভাবে চাকরি পাবে, এটা সত্য নয়, আমরা বদলে দেবো। আর তোমরা পরীক্ষাটা দেবে, কিন্তু আমরা টাকার বিনিময়ে সমস্ত চাকরি বিক্রি করে দেবো। ওটা বদলে দিল পদ্ধতি, মানুষ জেনে গেল। তাহলে এবার শিক্ষিত বেকার, আমাদের রাজ্যে এখন শিক্ষার হার প্রচুর ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে বেকার হয়েছে। প্রত্যেক পরিবারের ছেলে মেয়ে বেকার পড়ে আছে। এবার সেই পরিবারের একটি বেকার সন্তান, তার সাথে 10টি মানুষ জড়িত আছে, তাহলে তার প্রভাব আসতে পারে এবং আসাটা হয়তো স্বাভাবিক। তাহলে তার প্রভাব অনুযায়ী এবার ভাবা যাবে যে ভবিষ্যতে বাস্তবে যে এই 2026-এর নির্বাচন কার পক্ষে যাচ্ছে। তাই এটা সাধারণ মানুষ বুঝে গেছে। এবার সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। এটা একটা জায়গা। দুর্নীতি যত দিক থেকে যান, যত রকম চাকরি বাকরি যেখানেই হোক না কেন, শিক্ষাক্ষেত্র বলুন, অন্য ক্ষেত্রে বলুন, সমস্ত চাকরি বাকরিতেই এই জায়গাটা এসছে। এবার মানুষের রুটি রুজিটা কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ পড়াশোনা করায় তার ছেলে মেয়েদেরকে কী জন্য? এই মধ্যবিত্ত সম্প্রদায়ের ছেলে মেয়ে বাড়ির কিন্তু একটাই ভরসা যে তাদের ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ বা চাকরি পাবে, কেউ বা ডাক্তারি করবে, কেউ বা ওকালতি করবে, বা কেউ বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং করবে, অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত হবে। কিন্তু সেখানেও একটা বড় ধাক্কা পেল। আরজি করে ইস্যু দেখা গেল যে না, ডাক্তারি পড়ার পরে তারা সুরক্ষিত কিনা, সেটা আরজি করে অভয়া দেখিয়ে দিয়ে গেল না, আমরা সুরক্ষিত নই। আবার যারা ওকালতি করবে বলে আশা করে ল কলেজে ভর্তি হলো, দেখা গেল না, ল কলেজে ভর্তি হয়ে ছাত্রী, সেও সুরক্ষিত নয়। তাহলে সেও সেখানে
ধর্ষণের শিকার গোটা হচ্ছে। বাংলাটাই তাহলে অসুরক্ষিত জায়গায়। এই যে পরিস্থিতি যদি হয়, তাহলে ডাক্তারি পড়তে এসেছে মেয়েটি, দেখা যাচ্ছে দুর্গাপুরে, তার পরিস্থিতি আমরা দেখতে পেলাম। তাহলে এই যে যারা প্রকৃতপক্ষে প্রফেশনের ভিত্তিতে নিজেকে দাঁড় করাবে বা পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টায় আছে, তারা কিভাবে বিপদে আছে সেটাও মানুষ দেখেছে। এবং শিক্ষিত সাধারণ জেনারেল এডুকেশনের মাধ্যমে যারা বিভিন্নভাবে চাকরি করবে বা সরকারি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, করে সেখানে একটা চাকরি পেয়ে তারা তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনের একটা জায়গা পাবে, সেই জায়গাটাও আমরা দেখেছি যে সেখানে মানুষ বঞ্চিত হয়েছে। তা সেই ক্ষেত্রে এবার দেখা যাক সাধারণ মানুষ তার উত্তর দেবে। এবার তার জন্য আমাকে 2026-এর নির্বাচন এবং তার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।